তো দেখেন, আমরা এর আগ পর্যন্ত দেওয়ানি কার্যবিধিতে অর্ডার 20 পর্যন্ত পড়েছি, যে একটা মামলার স্টেজ বাই স্টেজ, একটা ধাপে ধাপে যে অগ্রসর হয়। শুরুতে ইনস্টিটিউশন অফ সুট দিয়ে মামলা দায়ের করা দিয়ে, তারপরে হচ্ছে একটা মামলার প্রাথমিকভাবে শেষ হয় একটা জাজমেন্ট এন্ড ডিক্রি প্রদানের মাধ্যমে, একটা রায় এবং ডিক্রি। অর্ডার 20-র মাধ্যমে আমরা সিপিসির ফার্স্ট পার্টটা শেষ করেছিলাম। যখন একটা রায় কিংবা একটা ডিক্রি প্রদান করা হয়, দুই পক্ষের মধ্যে বিরোধটা নিষ্পত্তি করে আদালত এটা চূড়ান্ত সিদ্ধান্ত দেয়, সেই পর্যন্ত একটা অংশ আমরা কভার করেছি। এখন সেকেন্ড আরেকটা স্টেজ আছে, যে সাবসিকুয়েন্ট স্টেজ বা পোস্ট ট্রায়াল স্টেজ, যে একটা মামলার রায় কিংবা ডিক্রির পরবর্তীতে দেখা যায় সেই রায় কিংবা ডিক্রির এগেনস্টে অ্যাপিল করা যায়, রিভিউ করা যায়, রিভিশন করা যায়। সো ওই স্টেজটা নিয়ে আমরা কয়েকটা ক্লাস নিব। আর এর মাঝখানে সেই রায়টা এক্সিকিউশন নিয়ে বা যা আপনার ডিক্রিটা এক্সিকিউশন নিয়ে, ডিক্রি জারি কার্যক্রম, অর্ডার 20 অনেকটা আছে, বিশাল একটা অর্ডার, বা সবগুলো পড়তে হয় না, কয়েকটা রুল পড়লেই সেটা কভার হয়ে যাবে। কিন্তু রায় প্রদানের আগ পর্যন্ত বা ডিক্রি প্রদানের আগ পর্যন্ত পেন্ডিং দ্য সুট, মামলা চলমান থাকা অবস্থায় বা মামলার কার্যক্রমটা গতিশীল থাকা অবস্থায় আদালতকে বিশেষ কিছু সিদ্ধান্ত প্রদান করতে হয়, কিছু আদেশ দিতে হয়। এই আদেশ সংক্রান্ত বেশ কয়েকটা অর্ডার আছে আমাদের দেওয়ানি কার্যবিধির ফার্স্ট শিডিউলে, অর্ডার 24 থেকে শুরু করে অর্ডার 39-40 পর্যন্ত। সো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যেগুলো থেকে ফ্রিকুয়েন্টলি রেকারিং প্রশ্ন আসে। প্রতিবার প্রশ্ন আসাটা অবধারিত, এক্সেপশনালি অ্যাক্সিডেন্টালি কখনো কখনো প্রশ্ন মিস হয়। তো এইটা নিয়ে আমাদেরকে ধারাবাহিক কয়েকটা আলোচনা রাখতে হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনারা কিছুই মিস করতে পারবেন না। এই জিনিসগুলো নিয়ে আমরা বলছি যে ইন্টারলোকিটরি অর্ডারস বা অন্তর্বর্তীকালীন আদেশসমূহের অংশ আমরা এখানে বিশ্লেষণ করব। বাট তার আগে ইন্টারলোকিটরি অর্ডারটা কি জিনিস সেটা একটু জেনে নেই। দেখেন যে হোয়াট ইজ ইন্টারলোকিটরি অর্ডার বা অন্তর্বর্তীকালীন আদেশ বলতে কি বোঝায়। ঠিক আছে, দেখেন এখানে বলছে যে ইন্টারলোকিটরি অর্ডারস ইন সিভিল লিটিগেশন রেফার টু টেম্পোরারি or interim orders passed by a court during the pendency of a case. ইন্টারিম অর্ডারস, টেম্পোরারি অর্ডার মানে ক্ষণস্থায়ী একটা আদেশ যেটা কিছু সময়ের জন্য দেয়া হয়। ইন্টারিম মানে আমরা কিছুদিন আগে জেনেছি ইন্টারিম গভর্নমেন্ট মানে দুটো নির্বাচিত সরকারের মাঝখানে 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 যে সরকারটা আসে তাকে আমরা বলেছি ইন্টারিম গভর্নমেন্ট। তার মানেটা কি? যে দুটো নির্দিষ্ট সময়ের মধ্যবর্তীকালে অস্থায়ী বা ক্ষণস্থায়ীভাবে কিছুদিনের জন্য যখন কিছু করা হয় সেটাকে বলা হয় ইন্টারিম। সো বলছে ইন্টারলোকিটরি অর্ডার সেটা দেওয়ানি বিচার প্রক্রিয়া। ইন্টারলোকিটরি অর্ডার বলতে বোঝাবে একটা অস্থায়ী অথবা মধ্যবর্তীকালীন সময়ের জন্য প্রদত্ত একটা আদেশ, যেটা আদালত মামলার কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রদান করে, বিফোর দ্য ফাইনাল জাজমেন্ট ইজ ডেলিভার্ড, চূড়ান্ত রায় প্রদান করার পূর্বে। কেন করে? বলছে when a civil case is ongoing, যখন একটা দেওয়ানি মামলা চলে, many issues may arise, অনেকগুলো ইস্যু তৈরি হতে পারে মামলার কার্যক্রম চলমান থাকা অবস্থায়, যার কারণে that require immediate attention, যেটা আদালতের কাছ থেকে তাৎক্ষণিক কোনো একটা সিদ্ধান্ত চাহিদা তৈরি হয়। দ্য কোর্ট ক্যানট ওয়েট আনটিল দ্য ফাইনাল ডিসিশন টু রিজলভ দিস ম্যাটার্স, দুই পক্ষের মধ্যে বিরোধটা নিষ্পত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত প্রণয়ন পর্যন্ত আদালত অপেক্ষা করতে পারে না। যেমন একটা উদাহরণ দিই, আপনি একটা বাড়ির মালিকানা নিয়ে কারো বিরুদ্ধে মামলা করেছেন, এখন বাড়িটার মালিক আপনি নাকি যার বিরুদ্ধে মামলা করেছেন সে, এই সিদ্ধান্ত নিতে আদালতকে অনেক সময় নিতে হবে। সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করবে, উভয় পক্ষের থেকে দলিল দস্তাবেজ উপস্থাপন করা হবে। কিন্তু এর মধ্যে ধরেন আপনি যার বিরুদ্ধে মামলা করেছেন সে এসে আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে অথবা আপনার বিল্ডিংটা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে তাৎক্ষণিকভাবে আপনার ক্ষতি প্রতিরোধ করার জন্য আদালতের কাছ থেকে একটা আদেশ নেওয়া দরকার। এই বিষয়ে আপনি আদালতের কাছ থেকে যে সিদ্ধান্তটা পাবেন এটা একটা ইন্টারলোকিটরি অর্ডার। এভাবে আরো হরেক রকম ইন্টারলোকিটরি অর্ডার আদালত দিতে পারে, বাট আমরা এগুলো ডিটেলস জানবো পরে। তো এইটা এখানে বলছে দ্য কোর্ট ক্যান নট ওয়েট আনটিল দ্য ফাইনাল ডিসিশন টু রিজলভ দিস ম্যাটার্স, বিরোধের বিষয়টা চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত আদালত অনেক সময় অপেক্ষা করতে পারে না। সো ইট ইস্যুজ ইন্টারলোকিটরি অর্ডার্স, এটা আদালত তখন কি করে? অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করে টু ম্যানেজ দ্য প্রসেস, মামলার কার্যক্রমটা প্রক্রিয়াটাকে ব্যবস্থাপনা করার জন্য, চলমান রাখার জন্য, অ্যান্ড প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য পার্টিজ আনটিল দ্য কেস ইজ ফাইনালি ডিসাইডেড, মামলাটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত পক্ষদের অধিকারগুলোকে সুরক্ষিত রাখার জন্য, এগুলোকে নিরাপত্তা বিধান করার জন্য আদালত অনেক সময় মধ্যবর্তীকালীন সময়ে ক্ষণস্থায়ী পিরিয়ডের জন্য কিছু অর্ডার দিয়ে থাকে, এগুলোকে বলা হয় ইন্টারলোকিটরি অর্ডার। সো এইরকম অসংখ্য ইন্টারলোকিটরি অর্ডার আমরা দেওয়ানি কার্যবিধিতে পাবো। যেমন একটা হচ্ছে পেমেন্ট ইনটু দ্য কোর্ট, আদালত মামলা চলাকালীন বলে দিতে পারে যে মামলার
টাকাটা আদালতের কাছে জমা দেয়া হোক, এটা সংক্রান্ত একটা অর্ডার আছে, অর্ডার 24। আদালত কখনো কখনো জামানত হিসাবে কিছু খরচ প্রদানের জন্য, সিকিউরিটি ফর কস্ট, মানে মামলার খরচ যেটা হবে সেটা আগে ভাগেই একজনের কাছ থেকে সেটার বাবদ কিছু টাকা জামানত হিসেবে নিয়ে নিতে পারে অর্ডার 25, যদি অর্ডার 24 এবং 25 থেকে এখনো কোনো প্রশ্ন আসে নাই। এই কারণে এই দুটো খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে এই পরের পাঁচটা ইস্যু অফ কমিশন। কমিশন ইস্যু করা, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, রায় প্রদানের আগেই মামলার কোনো পার্টিকে অ্যারেস্ট করা, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, রায় প্রদানের আগেই মামলার কোনো বিরোধীয় সম্পত্তি আদালত ক্রোক করতে পারে, অ্যাটাচ করতে পারে, মানে নিজের জিম্মায় নিয়ে আসতে পারে। এগুলো ডিটেলস আমরা জানবো। তারপর হচ্ছে টেম্পোরারি ইনজাংশন, অস্থায়ী নিষেধাজ্ঞা, আর অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার নিয়োগ করা, ইস্যু অফ কমিশন বা কমিশন প্রদান করা বা কমিশন নিয়োগ করা। এখন এই প্রত্যেকটা অন্তর্বর্তীকালীন আদেশের প্রকৃতি, ধরন, আদালত কখন এগুলো প্রদান করতে পারে, কিভাবে এগুলো প্রদান করা হয়, এই সমস্ত অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যক্রম কিভাবে পরিচালিত হয়, এই সংক্রান্ত বিধিবিধান নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানতে হবে প্রিলি এবং রিটেনের জন্য। তো আজকে আমরা প্রথম গুরুত্বপূর্ণ যে ইন্টারলোকিউটরি অর্ডার, ইস্যু অফ কমিশন, সেটা আজকে জানার চেষ্টা করব। এটার ইস্যু অফ কমিশন বলতে কি বোঝায়, আদালত কখন কমিশন ইস্যু করতে পারে, কোন কোন কার্যক্রম পরিচালনার জন্য কমিশন ইস্যু করা হয়, এই সংক্রান্ত যাবতীয় বিধিবিধানগুলো আজকে শিখব। তো দেখেন, কমিশন ইস্যু করার ক্ষমতা আদালতকে দিয়েছে ধারা 75, সেকশন 75। সেকশন 75 দেওয়ানি কার্যবিধিতে যেটা বলছে, দেখেন আইনে কি বলা আছে, যে subject to such conditions and limitations as may be prescribed, the court may issue a commission. যে subject to such conditions and limitations as may be prescribed, যে বর্ণিত সীমাবদ্ধতা এবং শর্ত সাপেক্ষে আদালত, দ্য কোর্ট মে, আদালত ইস্যু এ কমিশন, চাইলে একটা কমিশন ইস্যু করতে পারে। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে, এই চারটা জিনিস এখানে বলছে, যে টু এক্সামিন এনি পার্সন, কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য, কোনো ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করার জন্য, টু মেক এ লোকাল ইনভেস্টিগেশন, কোনো স্থানীয় তদন্ত বা সরজমিন তদন্ত করার জন্য, টু এক্সামিন অর অ্যাডজাস্ট অ্যাকাউন্টস, কোনো হিসাব পরীক্ষা বা সমন্বয় করার জন্য, টু মেক এ পার্টিশন, সম্পত্তি বাটোয়ারা করার জন্য। এখন এইটা রিডিং পড়লে আপনি কিছুই বুঝবেন না, যে এক্সামিন এনি পার্সন বলতে এখানে কি বুঝাচ্ছে, লোকাল ইনভেস্টিগেশন বা সরজমিন তদন্ত বা স্থানীয় তদন্ত বলতে দেওয়ানি মামলা আবার তদন্ত থেকে আসলো, টু এক্সামিন অর অ্যাডজাস্ট অ্যাকাউন্টস, হিসাব পরীক্ষা বলতে আসলে কি বুঝায়, সম্পত্তি বাটোয়ারা বলতে কি বুঝায়, আমি একে একে আপনাদেরকে বিশ্লেষণ করব। তো দেখেন, এখানে চারটা জিনিস বলছে ধারা 75-এ, চারটা ক্ষেত্রে আদালত কমিশন ইস্যু করতে পারে, আদালতকে এম্পাওয়ার করেছে, আদালতকে ক্ষমতা দিয়েছে। বাট এই ক্ষমতা চর্চা কোন কোন শর্ত সাপেক্ষে করতে হবে, এই ক্ষমতাটা আদালত কখন প্রয়োগ করতে পারবে, সেই ক্ষমতার উপর আদালতের সীমাবদ্ধতা কি, সেইগুলো আবার অন্য কোথাও বলা আছে। বলছে সাবজেক্ট টু সাচ কন্ডিশনস এন্ড লিমিটেশনস এজ মে বি প্রেসক্রাইবড। আমরা একদম দেওয়ানি কার্যবিধি পড়ার সময় শুরুর দিকে বলেছিলাম, স্ট্রাকচার অফ সিপিসি বা দেওয়ানি কার্যবিধির গঠন আলোচনা করার সময়, যে দেওয়ানি কার্যবিধি দুইটা পার্ট, একটা হচ্ছে সেকশনের পার্ট বা মূল অংশ, যেখানে মেইনলি আদালতের ক্ষমতা, অধিকার, কর্তব্য, দায়িত্ব, পক্ষদের অধিকার, কর্তব্য, দায়িত্ব, সেগুলোর কথা বলা আছে। আর এই অধিকার, ক্ষমতা, কর্তব্য, দায়িত্বগুলো কিভাবে চর্চা করা হবে সেই সংক্রান্ত একটা সেকেন্ড পার্ট আছে, শিডিউলের পার্ট, সেখানে গিয়ে ইন ডিটেলস পুঙ্খানুপুঙ্খ নিয়মগুলো বলা আছে। তার মানে এই কমিশন ইস্যু করা সংক্রান্ত আদালতের ক্ষমতা প্রদান করেছে ধারা 75, বাট ক্ষমতার প্রয়োগটা কিভাবে হবে সেই সংক্রান্ত বিস্তারিত প্রসিডিউরাল নিয়ম কানুনগুলো বলা আছে আরেকটা অর্ডারে বা আরেকটা চ্যাপ্টারে। সেই চ্যাপ্টারটা হচ্ছে অর্ডার 26 বা আদেশ 26। সো আদেশ 26-এ কমিশন সংক্রান্ত বিস্তারিত নিয়ম কানুনগুলো আছে, বাট চারটা ক্ষেত্রে আদালত কমিশন ইস্যু করতে পারে, এই ক্ষমতাটা দিয়েছে আদালতকে ধারা 75। এখন আমরা জানলাম যে কমিশন ইস্যু করার ক্ষমতা আদালতকে দিয়েছে দেওয়ানি কার্যবিধির ধারা 75। আদালতে ক্ষমতার চর্চা করবে কোন পদ্ধতি, কোন শর্ত এবং কোন সীমাবদ্ধতার আলোকে, সেগুলো বলা আছে আদেশ 26-এ। চলুন আমরা একে একে দেখি এই আদেশের মধ্যে কি কি বিধিগুলোর কথা বলা আছে, এবং এই বিধিগুলো পড়তে গিয়ে আমরা জানবো যে টু ইস্যু এ কমিশন টু এক্সামিন এনি পার্সন বলতে কি বুঝায়, টু মেক এ লোকাল ইনভেস্টিগেশন বা স্থানীয় তদন্ত বলতে কি বুঝায়, টু এক্সামিন আর অ্যাডজাস্ট অ্যাকাউন্টস বলতে কি বুঝায়, টু মেক এ পার্টিশন বলতে কি বুঝায়, এটা ওই অর্ডার 26টা পড়ার মাধ্যমে আমরা ডিটেলসটা জেনে ফেলবো। দেখেন, অর্ডার 26 এর রুল 1-এ বলছে যে কেসেস ইন হুইচ কোর্ট মে ইস্যু কমিশন অ্যাজ টু এক্সামিন উইটনেস, যে যে সমস্ত ক্ষেত্রে আদালত
কোনো সাক্ষীকে পরীক্ষা করার জন্য কমিশন ইস্যু করতে পারে। আচ্ছা, এইটা পড়ার আগে আরেকবার আমাদেরকে কমিশন শব্দটার আরেকটু বিস্তারিত ব্যাখ্যা জানা দরকার। কমিশন জিনিসটা কি? আমরা বলি না যে সরকার এই শিক্ষা কমিশন গঠন করেছে, মানবাধিকার কমিশন গঠন করেছে, গুম প্রতিরোধ কমিশন গঠন করেছে, তারপরে হচ্ছে বিভিন্ন সময় দেখবেন যে রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে বিভিন্ন দাবি দেওয়া তোলার সময় বলা হয় যে একটা কমিশন গঠন করে দেয়া হোক, যারা এই সমস্ত বিষয়ে স্বচ্ছ প্রক্রিয়া বিশ্লেষণ করবে, একটা সিদ্ধান্ত দিবে, পরামর্শ দিবে। তার মানে কমিশনটা হচ্ছে কমিশন। আবার কমিশন বলতে আমরা বুঝি কি, যে তুমি এই কাজটা আরেকজনের জন্য করেছো, তোমাকে একটা কমিশন শেয়ার করবে, তাই না? সো এইখানে কমিশন বলতে মূলত বোঝানো হয় যে একটা কমিটি হুইচ রিপ্রেজেন্টস সামওয়ান এলস, যে একটা একটা গ্রুপ, একটা প্রতিনিধি বা একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান যে অন্য আরেকজনের দায়িত্ব পালনের জন্য তাকে প্রতিনিধিত্ব করে, তাকে বলা হয় কমিশন। যেমন ধরেন সরকার মানবাধিকার কমিশন তৈরি করে কেন? কারণ সরকারের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রে মানবাধিকারটা নিশ্চিত করা, মানবাধিকার সুরক্ষিত রাখা। কিন্তু সরাসরি সরকার মানবাধিকার নিশ্চিত করতে পারে না, কারণ সরকার নিজেই মানবাধিকারের স্বার্থের সাথে সাংঘর্ষিক অনেক জিনিসে সরকারের কার্যক্রম জড়িত থাকে। এই কারণে সরকার থেকে পৃথক করে নিয়ে সরকারের দায়িত্বটা পালন করার জন্য আরেকটা প্রতিনিধি বা প্রতিষ্ঠান তৈরি করা হয়, এটাকে বলা হয় কমিশন। সরকার আইন কমিশন করে, কারণ সরকারের দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা, আইনে কোথায় ত্রুটি আছে না আছে সেগুলো খুঁজে বের করা। কিন্তু সরকারের পক্ষে এটা কাজ করা পসিবল হয় না। এটা করতে গেলে আবার সরকারের সাথে সংশ্লিষ্ট নয় এরকম মানুষের মতামত নিতে হয়। এই কারণে সরকার আলাদা একটা প্রতিষ্ঠান ল কমিশন করে দিয়েছে। সো কমিশন হচ্ছে আদালতের পক্ষে যে কাজটা মূলত আদালতের করার কথা, কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসে প্র্যাগমেটিক্যালি এই কাজটা আদালতের জন্য করা পসিবল হয় না, সেই কাজটা আদালতের পরিবর্তে করার জন্য যে ব্যক্তিকে আদালত দায়িত্ব দেয় সেই হচ্ছে আদালতের কমিশন। সো কোন কোন ক্ষেত্রে আদালত তার নিজের কাজ করার জন্য আরেকজনকে দায়িত্ব দিতে পারে বা কমিশন ইস্যু করতে পারে, এই জিনিসগুলাই অর্ডার 26 এর ডিটেলস বলা আছে। আর এই ক্ষমতাটা দিয়েছে সেকশন 75-এ। আচ্ছা, তাহলে এখন দেখেন অর্ডার 26 রুল 1-এ বলছে যে আদালত কমিশন টু এক্সামিন উইটনেস, সাক্ষীদেরকে পরীক্ষা করার জন্য কমিশন ইস্যু করতে পারে। এই কথাটার মানে কি, পুরো রুলটা পড়ি। দেখেন বলছে এনি কোর্ট মে ইন এনি সুট, যে যে কোনো আদালত যে কোনো মামলায় ইস্যু এ কমিশন, কমিশন ইস্যু করতে পারে ফর দ্য এক্সামিনেশন অন ইন্টারোগেটরিজ অর আদারওয়াইজ অফ এনি পারসন রেসিডেন্ট উইদিন দ্য লোকাল লিমিটস অফ হিজ জুরিসডিকশন, যে আদালতের এখতিয়ারাধীন এলাকায় বসবাস করে এরকম যে কোনো একজন ব্যক্তিকে এক্সামিনেশন অন ইন্টারোগেটরিজ, কোনো প্রশ্নমালার ভিত্তিতে পরীক্ষা করার জন্য, অর আদারওয়াইজ অন্য যে কোনো ভাবে পরীক্ষা করার জন্য, হু ইজ এক্সাম্পটেড আন্ডার দিস কোড ফ্রম অ্যাটেন্ডিং দ্যাট কোর্ট, যে ব্যক্তি এই আইনের এই কোড মানে দেওয়ানি কার্যবিধির আলোকে এক্সাম্পটেড ফ্রম অ্যাটেন্ডিং দ্য কোর্ট, আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি প্রাপ্ত, অর হু ইজ ফ্রম সিকনেস অর ইনফার্মিটি আনএবল টু অ্যাটেন্ড ইট, অথবা যে ব্যক্তি কোনো অসুখ বা বেধির কারণে, ইনফার্মিটি বা অক্ষমতার কারণে আদালতে হাজির হতে পারছে না। তাহলে এখানে কি বলছে? বলছে যে কোন একজন ব্যক্তি যিনি আদালতে সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহতি প্রাপ্ত, মানে যিনি আদালতে সশরীরে হাজির হতে বাধ্য নয়, এইরকম কোন ব্যক্তি, অথবা কোন একজন অক্ষম কিংবা অসুস্থ ব্যক্তি যিনি আদালতের এখতিয়ারাধীন এলাকায় বসবাস করেন, এইরকম ব্যক্তিদেরকে কোনো প্রশ্নমালার ভিত্তিতে পরীক্ষা করার জন্য, মানে আদালত সেট করে দিবে, এটা প্রশ্ন ঠিক করে দিবে, বলবে এই প্রশ্নটা নিয়ে তুমি তার কাছে যাও, গিয়ে তাকে এই প্রশ্নগুলো করো, তার যে যে উত্তর তুমি পাচ্ছ সেগুলো নিয়ে এসে লিপিবদ্ধ করে আমাকে জমা দিয়ে দিও। অথবা অন্য যে কোনো ভাবে বলতে পারে, একজনকে গিয়ে বলতে পারে যে আমার বিরুদ্ধের বিষয়টা এইটা বা মামলার ইস্যুটা এইটা, এটার আলোকে তোমার কাছে যা যা প্রাসঙ্গিক মনে হয় তুমি এই প্রশ্নগুলো তাকে গিয়ে করবা, করার পরে যে যে উত্তর সে দেয়, অথবা তার সাথে সংশ্লিষ্ট এই ঘটনার সাথে পরিচিত যে কোনো ব্যক্তিকে আদালত ফিক্স করে দিতে পারে যে অমুককে এক্সামিন করবা, অথবা একটা ঘটনার সাথে রিলেটেড ব্যক্তিদেরকে বলে দিতে পারে যে এখানে গিয়ে যাদেরকে যাদেরকে পাবা সবাইকে পরীক্ষা করে নিয়ে আসবা। সো এখানে প্রশ্ন আপনারা প্রশ্ন করতে পারেন যে আদালতে সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি বলতে কি বোঝায়? সিকনেস অর ইনফার্মিটি বলতে তো আমরা বুঝি, যেমন ধরেন একজন মহিলা যার বয়স 98 বছর, যে হচ্ছে বিছানায় শয্যাশয়ী, সে আদালতের একটা গুরুত্বপূর্ণ মামলার ব্যাপারে সাক্ষী, তাকে এখন সাক্ষী হিসেবে পরীক্ষা করা দরকার, সে জবানবন্দি দিবে এবং তাকে ক্রস এক্সামিন করবে অপোনেন্ট। এখন তাকে তো আদালতে নিয়ে আসা সম্ভব না, সে উইটনেস ডকে দাঁড়াতে পারবে না, তাহলে কি করবে আদালত? তখন আদালতের পক্ষে একজন অ্যাডভোকেট কমিশনারকে বা যে কোনো একজন ব্যক্তিকে আদালত নিয়োগ দিতে পারে যে তুমি তাকে গিয়ে পরীক্ষা করে আসো। এইটা আমরা বুঝলাম, এইজ ওল্ড ব্যক্তি, সিক ব্যক্তি, মুমূর্ষু, মৃত্যুশয্যা, অসুস্থ, পঙ্গু,
দুর্ঘটনায় আক্রান্ত, দীর্ঘদিন থেকে বাড়ি থেকে বের হতে পারছে না, এরকম যে কোনো ব্যক্তিকে পরীক্ষা করতে পারে। বা আদালতে সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি বলতে আসলে কি বোঝায়, এইটা জানতে গেলে আপনাদেরকে দেখতে হবে দেওয়ানি কার্যবিধির ধারা আপনার 100, এইখানে 132 থেকে 133, 102টা ধারা আছে যেখানে কিছু ব্যক্তিকে এক্সেমশন দেয়া আছে, যে যারা আদালতে সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহতি পেতে পারে। যেমন 132-এ দেখেন বলছে এক্সেমশন অফ সার্টেন উইমেন ফ্রম পার্সোনাল অ্যাপিয়ারেন্স, যে কিছু মহিলাদেরকে আদালতে সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। যেমন এখানে দেখেন বলছে যে উইমেন হু অ্যাকর্ডিং টু কাস্টমস এন্ড ম্যানার্স অফ দ্য কান্ট্রি ought not to be compelled to appear in public shall be exempt from personal appearance in the court। যে প্রথা কিংবা অন্য যে কোনো স্থানীয় পদ্ধতির কারণে যে সমস্ত মহিলারা আদালতে হাজির হতে বাধ্য হতে পারে না, যাদেরকে বাধ্য করা যায় না, তারা এক্সেম্পটেড আদালতে হাজির হওয়া থেকে। এটার মানেটা কি? ওই যে ব্রিটিশরা এটা করেছে, তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে মুসলিম মহিলারা অনেক বেশি পর্দার ব্যাপারে সংবেদনশীল ছিল। তারা আদালতে এসে জনসম্মুখে কথা বলবে, জাজ সাহেবের সামনে চেহারা উন্মোচন করবে, এটা ইম্পসিবল ছিল। তারা মারা যাবে কিন্তু এই কাজ করবে না। এরকম মহিলা হয়তো এখনো আছে, তাদেরকে এক্সেমশন আদালত দিতে পারে। তারপর 133 নম্বর সেকশনে বলছে এক্সেমশন অফ আদার পারসনস, অন্য যে কোনো ব্যক্তি অব্যাহতি পেতে পারে। এখানে কিছু কথা লেখা আছে, ডিটেলস না পড়ি। বলছে যে সরকার যে কোনো সময় গেজেট নোটিফিকেশন দিয়ে বলে দিতে পারে যে এই ব্যক্তিদেরকে আদালতে সরাসরি সশরীরে হাজির হওয়ার জন্য আপনি কি করতে পারবেন না, আদেশ করতে পারবেন না। যেমন এখানে হোজ র্যাঙ্ক ইন দ্য অপিনিয়ন অফ দ্য গভর্নমেন্ট এন্টাইটেলস হিম টু দ্য প্রিভিলেজ অফ এক্সাম্পশন, যাদের পদমর্যাদা, পদ পদবি, পরিচয়ের কারণে সরকার মনে করে যে তারা এই সুযোগটা পাওয়ার জন্য উপযুক্ত। যেমন ধরেন সরকারি বড় কর্মকর্তা, বিচারক। আমি নিজেই বিচারক, ধরেন একটা কোর্টে একজন কাজ করছে, তাকে আপনি যদি আরেকটা মামলায় হাজির হয়ে সাক্ষী দিতে বলেন, সেটা তো পসিবল না। তাহলে এই সাক্ষীকে, এই বিচারককে সাক্ষী বানাতে চাইলে সরাসরি আদালতকে তার কাছে যেতে হবে। বাট আদালত তো যেতে পারবে না, তার পক্ষে একজন কমিশন যাবে। এই জিনিসটা এখানে বলছে যে কোন সাক্ষী বা ব্যক্তিকে যিনি আদালতের এখতিয়ারাধীন এলাকায় বসবাস করেন, তাকে পরীক্ষা করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারবে যদি তিনি অসুস্থ হন, অক্ষম হন, অথবা অন্য কোনো কারণে আদালতের সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহতিপ্রাপ্ত হয়ে থাকেন। তাহলে আমরা প্রথম দেখলাম, এই যে প্রথম যেটা দেখলাম, যে সেকশন 27, সেকশন 75-এ যে আদালত একজন ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করার জন্য কমিশন ইস্যু করতে পারে, সেটার নমুনাটাকে আমরা এখন বুঝতে পেরেছি। আরেকটা ক্ষেত্র আছে যখন আদালত কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য বা কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার জন্য কমিশন ইস্যু করতে পারে, সেটা গিয়ে বলছে অর্ডার 26-এর রুল 4-এ, যে পার্সনস ফর হোজ এক্সামিনেশন কমিশন মে ইস্যু। আরো কিছু ব্যক্তির কথা বলা আছে। যেমন এখানে দেখেন বলছে যে এনি কোর্ট মে ইন এনি সুট ইস্যু এ কমিশন ফর দ্য এক্সামিনেশন অফ এনি পার্সন রেজিডেন্ট বিয়ন্ড দ্য লোকাল লিমিটস অফ হিজ জুরিসডিকশন। ধরেন একটা মামলা রাজশাহীতে চলছে, কিন্তু ওই রাজশাহীর আদালতের এখতিয়ারাধীন সীমার বাহিরে বসবাস করে কক্সবাজারের টেকনাফে একজন ব্যক্তি, যে ওই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী, তাহলে সে ওই টেকনাফ থেকে রাজশাহীতে তাকে নিয়ে আসা, তাকে বাধ্য করা, এটা তো আনফেয়ার হবে। তখন আদালত তাকে পরীক্ষা করার জন্য ওই রাজশাহী থেকে একজন কমিশন পাঠাতে পারে আপনার টেকনাফে। তারপরে বলছে এনি পার্সন হু ইজ অ্যাবাউট টু লিভ সাচ লিমিটস বিফোর দ্য ডেট অন হুইচ হি ইজ রিকোয়ার্ড টু বি এক্সামিন ইন কোর্ট। যে ধরেন একটা মামলা মাত্র দায়ের হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ, এখন এই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী এই মুহূর্তে আদালতের এখতিয়ারাধীন সীমার মধ্যে আছে, বাট সে 10 দিনের মধ্যে সে লন্ডনে চলে যাবে এবং আগামী 3 বছরে সে আর আসবে না। এখন সে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী, তখন আদালত, এখন আর মামলার ট্রায়াল স্টেজ শুরুই হয় নাই, সাক্ষ্য গ্রহণের কার্যক্রম বা প্রক্রিয়া যে অর্ডার 18 অনুযায়ী সেটা শুরুই হয় নাই। তখন মামলার বাদী কিংবা বিবাদী বলতে পারে যে এই ব্যক্তির সাক্ষ্যটা নেওয়া খুবই জরুরি, বাট সে তো কিছুদিনের মধ্যেই আপনার এখতিয়ারাধীন এলাকা ছেড়ে দিবে, সে দেশের বাইরে চলে যাবে, তাহলে তাকে এখনই পরীক্ষা করে তার জবানবন্দিটা মামলার নথিতে রাখা হোক, তখন আদালত তাকে পরীক্ষার জন্য করতে পারে। আর 3 নম্বর বলছে এনি পার্সন ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক হু ক্যান নট ইন দ্য অপিনিয়ন অফ দ্য কোর্ট অ্যাটেন্ড উইদাউট ডিট্রিমেন্ট টু দ্য পাবলিক সার্ভিস, যে কোনো একজন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত আছে, এখন তার কর্মের ব্যত্যয় বা হানি না ঘটিয়ে সে আদালতে আসতে পারবে না। মানে সে আদালতে সাক্ষ্য দিতে আসলে তার কর্মক্ষেত্রে তার কাজের বিঘ্ন ঘটবে, তখন তাকে পরীক্ষা করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। তাহলে রুল 1 এবং রুল 4 এর মধ্যে পার্থক্য কি? রুল 1 এর হচ্ছে আদালতের এখতিয়ারাধীন সীমার মধ্যে আছে এইরকম কোন একজন ব্যক্তি অসুস্থ কিংবা অক্ষম অথবা অন্য যে কোনো কারণে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতিপ্রাপ্ত,
তাকে পরীক্ষা করার জন্য আদালত কমিশন ইস্যু করবে। আর রুল 4 হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যে আদালতের এখতিয়ারাধীন সীমার মধ্যে বসবাস করে না অথবা এখতিয়ারাধীন সীমার মধ্যে আছে কিন্তু কিছুদিনের মধ্যেই এই সীমাটা সে ছেড়ে দিচ্ছে, মানে এই এলাকা ত্যাগ করে সে চলে যাচ্ছে, অথবা যিনি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত, মানে দেশের যে কোনো জায়গায় প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত, এবং তাকে সাক্ষী হিসেবে আদালতে হাজির হতে বললে তার কর্মের ব্যাঘাত ঘটবে বা কর্ম ক্ষতিগ্রস্ত হবে, তাকে পরীক্ষা করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। অর্ডার 26 এর রুল 1 এবং অর্ডার 26 এর রুল 4, এই দুটোই হচ্ছে সেকশন 75 এর এই যে অংশটা, টু এক্সামিন এনি পারসন, কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করার জন্য আদালত কর্তৃক কমিশন ইস্যু করা, এইটার শর্তগুলো এবং সীমাবদ্ধতাগুলো বা এটার প্রয়োগ ক্ষেত্রটাকে ডিটেলস ব্যাখ্যা করেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে অর্ডার 26 এর রুল 1 অনুযায়ী কমিশন ইস্যু করার কোন কোন ক্ষেত্রে কমিশন ইস্যু করবে সেটা বলেছে, বাট কমিশন ইস্যুটা কার ইনিশিয়েটিভ থেকে হবে? এটা কি আদালত নিজে থেকে করবে নাকি কোনো মামলার কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে করবে? এইটা গিয়ে সমাধান দিয়েছে অর্ডার 26 এর রুল 2 তে, যে কমিশন মে বি ইস্যুড অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্টি, মানে মামলার যে কোনো পক্ষ আদালতের কাছে আবেদন করতে পারে যে কমিশনটা ইস্যু করে দেন, অর অন দ্য ওন মোশন অফ দ্য কোর্ট, মানে আদালতের স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয় বা আদালতের স্ব উদ্যোগে বা নিজ উদ্যোগে আদালত কমিশন ইস্যু করতে পারে। যে মামলার অবস্থাটা দেখে মনে হচ্ছে যে এখানে কমিশন ইস্যু করাটা জরুরি, সেক্ষেত্রে আদালত নিজে থেকেই দিতে পারে কোনো পক্ষ না চাইলেও, অথবা কোনো পক্ষের প্রার্থনার ভিত্তিতে আদালত কমিশন ইস্যু করতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম সেকশন 26-এ, যে টু মেক লোকাল ইনভেস্টিগেশন, আদালত কমিশন ইস্যু করতে পারে টু মেক লোকাল ইনভেস্টিগেশন, স্থানীয় বা সরজমিন তদন্ত করার জন্য। এই সংক্রান্ত বিস্তারিত নিয়মটা দিয়েছে অর্ডার 26-এর রুল 9-এ, কমিশনস টু মেক লোকাল ইনভেস্টিগেশন, স্থানীয় তদন্তের জন্য কমিশন ইস্যু করা। এইটা বেশ জটিল এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্ডার 26-এর অংশের মধ্যে, মানে টোটাল অর্ডারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটাই হচ্ছে এটা, এবং এটা অনেকেই বুঝে না, জাস্ট মুখস্থ করে ফেলে। এখানে কি বলেছে দেখেন, যে ইন এনি সুট ইন হুইচ দ্য কোর্ট ডিমস এ লোকাল ইনভেস্টিগেশন টু বি রিকোয়েসাইট অর প্রপার, যে কোনো একটা মামলায় যখন আদালত ডিমস মানে প্রয়োজন মনে করে যে একটা স্থানীয় বা সরজমিন তদন্ত টু বি রিকোয়েসাইট অর প্রপার, প্রয়োজনীয় অথবা উপযুক্ত, যে যখন আদালত কোনো একটা মামলায় স্থানীয় বা সরজমিনের তদন্ত প্রয়োজনীয় বা উপযুক্ত মনে করে, কিসের জন্য? ফর দ্য পারপাস অফ এলুসিডেটিং এনি ম্যাটার ইন ডিসপিউট, এই ফ্রেজগুলো ভালো করে বুঝবেন। এলুসিডেটিং এনি ম্যাটার ইন ডিসপিউট ইংরেজি তো আসতে পারে বাংলা প্রশ্নের মধ্যে, যে কোনো একটা মামলার বিরোধীয় বিষয় স্বচ্ছভাবে পরিষ্কারভাবে উদ্ঘাটন করার জন্য, উন্মুক্ত করার জন্য, রহস্য উন্মোচন করার জন্য, এলুসিডেটিং মানে বিশ্লেষণ করা, পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণাঙ্গ আকারে বিস্তারিত আকারে এটাকে প্রতীয়মান করা, ব্যাখ্যা করা, এইটার জন্য, যে মামলার বিরোধীয় বিষয় সংক্রান্ত কোনো একটা বিষয় স্পষ্ট করার জন্য আদালত কমিশন প্রয়োজনীয় বা উপযুক্ত মনে করলে তখন সরজমিন তদন্তের জন্য, সরজমিন তদন্তটা কি আমি ব্যাখ্যা করছি এরপরে, অর অফ অ্যাসার্টেনিং দ্য মার্কেট ভ্যালু অফ এন প্রপার্টি, কোন একটা সম্পত্তির বাজার দর বা বাজার মূল্য নির্ধারণ করার জন্য, অর অ্যাসার্টেনিং, এই ব্র্যাকেটের ভিতরে কথাটা আমি অ্যাড করেছি কারণ এই অ্যাসার্টেনিং একবার আছে দিয়ে পুরো বাক্যটাকে একটু কঠিন করে ফেলে, or ascertaining the amount or ascertaining any mean profits or damages or annual net profits, অনেকগুলো কথা বলছে দেখেন, যে কোন মামলার বিরোধীয় বিষয় স্পষ্ট করার জন্য, অথবা কোনো একটা সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ করার জন্য, অথবা মিন প্রফিটস, ওই যে আমরা পড়েছিলাম সংজ্ঞা শব্দ পড়ার সময়, যে মধ্যবর্তীকালীন মুনাফা বা অন্তর্বর্তীকালীন মুনাফা, বলছে অ্যাসার্টেনিং এনি মিন প্রফিটস, অন্তর্বর্তীকালীন মুনাফা নির্ধারণ করার জন্য, অর ড্যামেজেস, কোন একটা প্রপার্টির ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য, অর অ্যানুয়াল নেট প্রফিটস, কোন একটা সম্পত্তির বার্ষিক মূল্য বা মুনাফা, বার্ষিক মুনাফা নির্ধারণ করার জন্য, দ্য কোর্ট মে ইস্যু এ কমিশন টু সাচ পারসন, যে কোনো ব্যক্তিকে আদালত কমিশন ইস্যু করতে পারে অ্যাজ ইট থিংস ফিট, যাকে সে উপযুক্ত মনে করছে, ডিরেক্টিং হিম টু মেক সাচ ইনভেস্টিগেশন, তাকে এই নির্দেশ দিবে যে তুমি এরকম একটা তদন্ত করে আসো, অ্যান্ড টু রিপোর্ট দেয়ার অন, এবং তদন্ত করে আমাকে এটা প্রতিবেদন জমা দাও, উইদিন সাচ টাইম, এমন একটা নির্ধারিত সময়ের মধ্যে, নট এক্সিডিং 3 মান্থস, 3 মাসের বেশি নয়, এজ মে বি ফিক্সড বাই দ্য কোর্ট, অনতি আপনার অনধিক
3 মাস, এরকম একটা সময় আদালত ঠিক করে দিবে, 1 মাস 15 দিন, 20 দিন, 2 মাস বা 2 মাস 15 দিন, যেটাই বলতে পারে। প্রোভাইডেড দ্যাট দ্য কোর্ট মে, তবে বলছে শর্ত থাকে যে অন দ্য প্রেয়ার অফ দ্য কমিশনার, কমিশনারের আবেদনের ভিত্তিতে দ্য কোর্ট মে আপনার অ্যান্ড অন সাফিসিয়েন্ট কজ বিং শোন, উপযুক্ত কারণ দেখালে এক্সটেন্ড দ্য টাইম, আদালতেই 3 মাসটাকে বাড়াতে পারে। তাহলে এখানে অনেকগুলো এমসিকিউ আছে, এখানে অনেকগুলো এমসিকিউ, একে একে সবগুলো আপনাকে বুঝতে হবে। এখানে দেখেন 4টা ক্ষেত্রে বা 5টা ক্ষেত্রে আদালত সরজমিন তদন্তের জন্য বা স্থানীয় তদন্তের জন্য বা লোকাল ইনভেস্টিগেশনের জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। দেখেন 75 নম্বর ধারায় বলছে 4টা ক্ষেত্রে কমিশন ইস্যু করার আদালতের ক্ষমতা আছে। প্রথমটা কি? কোনো সাক্ষীকে পরীক্ষা করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে স্থানীয় তদন্ত বা সরজমিন তদন্ত করার জন্য, তৃতীয়টা হচ্ছে কোনো হিসাব পরীক্ষা করার জন্য, চতুর্থটা হচ্ছে বাটোয়ারা করার জন্য। এখন এই স্থানীয় তদন্তটা আদালত কখন করবে সেইটার আবার অতিরিক্ত শর্তগুলোই অর্ডার 26 এর রুল 9-এ দিয়েছে। কি কি বলছে? বলছে বিরোধীয় বিষয় সম্পর্কে কোনো কিছু স্পষ্ট করার জন্য, এটার মানে কি আমি ব্যাখ্যা করছি। দ্বিতীয়ত বলছে কোনো সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ করার জন্য। তৃতীয়ত কোনো মিন প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফার পরিমাণ নির্ধারণ করার জন্য। চতুর্থত কোনো একটা ড্যামেজেস অর্থাৎ ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য। পঞ্চমত কোনো অ্যানুয়াল নেট প্রফিটস, বার্ষিক মুনাফার পরিমাণ নির্ধারণ করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। যে কোনো ব্যক্তিকে কমিশনার হিসেবে দায়িত্ব দিতে পারে এবং ওই কমিশনারকে বলতে পারে অনধিক 3 মাস, যে কোনো একটা টাইম আদালত নিজে ফিক্স করে দিবে, এর মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য। তবে প্রয়োজন হলে কমিশনার আবেদন করে এই কমিশন রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমাটা বর্ধিত করতে পারে। আসেন এবার প্রথম জিনিসটা বুঝার চেষ্টা করি যে ফর দ্য পারপাস অফ এলুসিডেটিং এনি ম্যাটার ইন ডিসপিউট, বিরোধীয় বিষয় স্পষ্ট করা বলতে কি বোঝায়। ধরেন আপনি একজনের বিরুদ্ধে একটা জমির মালিকানা এবং নিষেধাজ্ঞার দাবি করে মামলা করলেন। আপনি বললেন যে ঢাকা শহরের ডেমরার একটা ধরেন একটা নির্দিষ্ট একটা মৌজার 31 নম্বর প্লটের জায়গাটা আপনার, এবং সে এই জায়গাটা বেদখল করে ফেলেছে, আপনার দাগের মধ্যে একটা বাড়ি বানিয়ে ফেলেছে, একটা দেয়াল তুলে ফেলেছে, ঠিক আছে। সে এসে বলল যে 31 নম্বর জায়গার মালিকানা যে তার, এটাতে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, 31-এর জায়গার পার্শ্ববর্তী 32 নম্বর দাগটা আমার, আমার দেয়ালটা 32 নম্বর দাগের মধ্যে পড়েছে, ঠিক আছে। সে যে দেয়ালের ব্যাপারে অভিযোগ তুলছে, এই অভিযোগটা সত্য নয়, আমি আমার জায়গায় দখলে আছি, সে তার জায়গায় আছে। দেখেন এখন আদালতের পক্ষে কি কোনো ব্যক্তির স্বাক্ষর ভিত্তিতে এই মামলাটা নিষ্পত্তি করা সম্ভব? সে এসে বলল যে না মাননীয় আদালত, সে যে বলতেছে 32 নম্বর দাগে দেয়ালটা আছে, এটা সত্য না, দেয়ালটা আসলে 31 নম্বর দাগে আছে, ঠিক আছে। সে বলল যে না, তাহলে সাক্ষী নিয়ে আসেন। আপনার সাক্ষীরা বলল দেয়ালটা 31 নম্বর দাগে, তার সাক্ষীরা বলল 32 নম্বর দাগে। আদালতের পক্ষে কি সঠিক এবং সত্য ন্যায় বিচার নিশ্চিত করা পসিবল? আদালতকে তাহলে কি করতে হবে? এক্সামিন করতে হবে, তাই না? যে 31 নম্বর দাগের এরিয়া কতটুকু, 32 নম্বর দাগের এরিয়া কতটুকু, যে দেয়ালটার ব্যাপারে অভিযোগ তোলা হচ্ছে এই দেয়ালটার প্লেসমেন্ট বা লোকেশনটা কোন দাগের মধ্যে পড়েছে, কাগজের সাথে সরজমিনের মিলটা গিয়ে দেখতে হবে। কাগজে 32 নম্বর দাগে ধরেন 8 ডিসিমেল জায়গা আছে, কাগজে 31 নম্বর জায়গায় দাগে হচ্ছে 6 ডিসিমেল জায়গা আছে, কাগজ সব ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এটা লোকেশনটা ডিসাইড করতে হবে। এই যে ব্যাপারটাকে স্পষ্ট করার জন্য একজন কমিশনার, একজন সার্ভেয়ার, একজন আমিন সরজমিনে গিয়ে 2 দাগের জায়গা পরিমাপ করবে, পরিমাপ করে দেয়ালটার সিচুয়েশনটা কোন দাগে আছে এবং এই দেয়ালটা 31 নম্বর দাগের কোনো অংশ এনক্রোচ করেছে কিনা, এই জিনিসটার জন্য একটা লোকাল ইনভেস্টিগেশন, মানে স্থানীয়ভাবে, মানে বিরোধীয় সম্পত্তির স্পটে, লোকালিটিতে গিয়ে একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই কারণে এটাকে বলা হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন। এইরকম মামলার ধরন অনুযায়ী, বিরোধের প্রকৃতি অনুযায়ী অনেক সময় দেখা যায় যে এইটা নিয়ে আদালতে সাক্ষ্য দেয়া যায় না, বা আদালতে সাক্ষ্য দেয়া হলে এটা এনাফ হয় না, এটা পর্যাপ্ত হয় না। এভিডেন্সের নেচারটাই এমন যেটা লোকালি গিয়ে সরজমিনে কালেক্ট করতে হয়। ওই এভিডেন্স কালেক্ট করার জন্য আদালত নিজে তো আর যাবে না, তখন সে একজন কমিশনকে পাঠাবে। এটাকেই বলা হয় দ্য কোর্ট মে ইস্যু এ কমিশন ফর লোকাল ইনভেস্টিগেশন ফর দ্য পারপাস অফ এলুসিডেটিং এনি ম্যাটার ইন ডিসপিউট। বিরোধীয় বিষয় স্পষ্ট করার জন্য আদালত স্থানীয় তদন্তের লক্ষ্যে কমিশন ইস্যু করতে পারে। আচ্ছা, দ্বিতীয় যে গ্রাউন্ডটা বললো যে ascertaining the market value of any property, কোন একটা সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ করার জন্য। এটা কখন হতে পারে? হতে পারে মামলার
কোর্ট ফি বা স্যুট ভ্যালু নিয়ে একটা বিরোধ দেখা দিয়েছে। এক কোর্ট একজন বলছে যে এই মামলাটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে হবে, কারণ এটার মার্কেট ভ্যালুটা হচ্ছে, এটার ধরেন স্যুট ভ্যালুটা হচ্ছে 10 লক্ষ টাকা। আরেকজন বলে যে না, এই মামলাটা এখানে চলবে না, এইটা মামলাটা যেতে হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজে বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে, কারণ এটা মামলার প্রপার্টির ভ্যালুটা 1 কোটি টাকার উপরে। তাহলে মার্কেট ভ্যালুটা নির্ধারণ করতে গেলে ওখানে যেতে হবে, ঠিক আছে। কোর্ট ফি নির্ধারণের ব্যাপারে প্রশ্ন আসতে পারে, জুরিসডিকশনের ব্যাপারে প্রশ্ন আসতে পারে, তখন আদালত একটা কমিশন ইস্যু করতে পারে, আর অনেকগুলো ইস্যুজ আছে। দ্বিতীয়ত বলছে রেসার্টেনিং দ্য অ্যামাউন্ট অর যে কোনো একটা পরিমাণ নিয়ে যখন আদালতে বিরোধ দেখা দেয়, টাকার পরিমাণ নিয়ে, ঠিক আছে। এনি মিন প্রফিটস অর ড্যামেজেস, আপনি মামলা করলেন একটা জমির দখল ফেরত পাওয়ার জন্য। আপনি বললেন যে জমির দখলের পাশাপাশি বেদখল হওয়ার কারণে আপনার 10 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, সে 10 লক্ষ টাকা রেন্ট কালেক্ট করেছে, এই 10 লক্ষ টাকা আপনাকে কি করে ফেরত দিতে হবে। সে এসে বললো ধরো মিয়া, আমি তো এটা ভাড়াই দেই নাই, তোমার 10 লক্ষ টাকা প্রফিট কোত্থেকে পেলাম আমি, ঠিক আছে। অথবা এই দোকানের মান্থলি ভাড়া 1,000 টাকা, আমি 1 বছর বেদখল করে রেখেছি, তাহলে সর্বোচ্চ 12,000 হবে, তুমি 10 লক্ষ টাকা কিসের ভিত্তিতে দাবি করো। তাহলে আশেপাশে এই পরিমাণ জায়গার বা এইরকম একটা শপের রেন্ট কত চলে, এবং এই শপটা যদি সে রেন্ট দিত তাহলে কত টাকা ভাড়া পেত, বা রেন্ট অ্যাকচুয়ালি দিয়ে থাকলে কত আসলে ভাড়া সে সেখান থেকে পেয়েছে, এইগুলো অ্যাসার্টেন করার জন্য মিন প্রফিটস বা মধ্যবর্তীকালীন মুনাফাবাদী যেটা দাবি করছে আর বিবাদী যেটা প্রতিবাদ করছে, এটার অ্যাকচুয়াল পরিমাণটা ঠিক করার জন্য আদালত একজন কমিশন ইস্যু করতে পারে। একজন একটা বাড়ির ক্ষতিপূরণ মামলা করলো, স্থাবর সম্পত্তিতে আরেকজন কোনো হামলা করেছে বা অবৈধ অনুপ্রবেশ করেছে, এই কারণে তার ক্ষতি হয়েছে, এটা বাগান পুড়িয়ে দিয়েছে, পশু পাখিকে হত্যা করে ফেলেছে। সো ক্ষতিপূরণের পরিমাণ এখন কয়টা পশু মারা গেছে, বাগানের কতটুকু ক্ষতি হয়েছে, বাড়ির স্ট্রাকচার কতটুকু ড্যামেজ হয়েছে, এটা নির্ধারণ কি আদালতে সাক্ষ্য দিয়ে পসিবল, নাকি অ্যাকচুয়ালি ফিল্ডে গিয়ে ইনভেস্টিগেশন করে আসতে হবে। ওখানে একজন যে এটার ব্যাপারে ভালো বুঝে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, অন্য যে কোনো পরিবেশবিদ, পশুবিদ, যে কেউ যাকে আদালতে উপযুক্ত মনে করছে তাকে পাঠাতে পারে। একইভাবে নেট প্রফিটস নিয়ে যদি কোথাও কোনো বিরোধ দেখা দেয়, একটা কোম্পানির মালিকানা নিয়ে বা পার্টনারশিপ একটা বিরোধ দেখা দিল, এক পক্ষ এসে বলছে আমি কোম্পানির পার্টনারশিপে থাকবো না, পার্টনারশিপটা ডিসলভ করে দেন, এই কোম্পানি গত 1 বছরে 10 কোটি টাকা প্রফিট করেছে, আমার 50% মালিকানা, আমার 5 কোটি টাকা আমাকে ফেরত দিয়ে দেন। সে এসে বললো যে না, 10 কোটি থেকে প্রফিট হবে, মাত্র 1 কোটি টাকা প্রফিট হয়েছে, তাহলে অ্যানুয়াল বার্ষিক নেট প্রফিটটা ঠিক করতে গেলে একজন কমিশনার ইস্যু করতে হবে, তখন আদালত কমিশন ইস্যু করতে পারে। কোন একটা প্রপার্টির মুনাফা নিয়ে যদি এরকম বিরোধ দেখা দেখা দেয়, সেটা নিয়েও কমিশন ইস্যু করতে পারে। সো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আদালতের এইখানে কমিশন ইস্যু করা, লোকাল ইনভেস্টিগেশনের জন্য, স্থানীয় তদন্তের জন্য অর্ডার 26 এর রুল 9-এ আদালতকে পদ্ধতিগুলা বর্ণনা করা আছে। আর কমিশন প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত এখানে সর্বাধিক সময় দিতে পারে 3 মাস, তবে এই সময়টা বর্ধনযোগ্য। এখানে বাংলা করা আছে, আপনারা চাইলে বাংলাটা পড়ে দেখে নিতে পারেন, বা নোটিস বা স্লাইডে বাংলাটা থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে অর্ডার 26 এর রুল 11। আমরা দেখেন অর্ডার সেকশন 75-এ পড়েছিলাম যে আরেকটা 3 নাম্বার ক্ষেত্র, যে টু এক্সামিন অর অ্যাডজাস্ট অ্যাকাউন্টস, হিসাব পরীক্ষা বা সমন্বয় করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। টু এক্সামিন অর অ্যাডজাস্ট অ্যাকাউন্টস, হিসাব পরীক্ষা অথবা অ্যাডজাস্ট সমন্বয় করার জন্য। হিসাব মানে অ্যাকাউন্ট, এখানে হিসাব মানে আপনার বিবরণী বা অ্যাকাউন্ট বোঝাচ্ছে আর কি। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে, ধরেন ওই যে পার্টনারশিপের কথাটা বললাম, সেটার ক্ষেত্রে হইতে পারে যে আহ কোন একটা পার্টনারশিপ নিয়ে বিরোধ দেখা দিয়েছে, মালিকানা নিয়ে বিরোধ দেখা দিয়েছে, অথবা ধরেন কারো বিরুদ্ধে একটা নর্মাল সিভিল সুটের একটা দুর্নীতি মামলার কথা হিসেব করেন, যে বা ট্যাক্সের হিসেব করেন, যে কেউ একজন কাছ থেকে সরকার বেশি ট্যাক্স নিচ্ছে, ঠিক আছে। এখন সে দাবি করলো যে সে যে কোম্পানিতে বিজনেস করে, সেই কোম্পানির অ্যানুয়াল যে টার্ন ওভার সেটা হচ্ছে 10 কোটি টাকা, সেটার এগেনস্টে ট্যাক্স হয়েছে 10 লাখ টাকা। ট্যাক্স কমিশনার বলল যে না, তোমার টার্নওভারটা 20 কোটি হয়েছে এবং তুমি এখানে ট্যাক্স ফাঁকি দিয়েছো, অথবা অথবা টার্নওভার নিয়ে বিরোধ নাই, ট্যাক্সের পরিমাণ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এখন আদালতের পক্ষে কি 1 বছরের একটা কোম্পানির হাজার হাজার ট্রানজ্যাকশন লিস্ট বের করা, সেগুলো যাচাই বাছাই করা, এগুলোর অ্যাকাউন্টিং হিসাব নিকাশ করা কি আদালতের পক্ষে পসিবল? এই পরিমাণ সময় কি আদালতের আছে? দ্বিতীয়ত, আদালতের কি অ্যাকাউন্টিং এর ব্যাপারে যোগ্যতা আছে? অ্যাকাউন্টিং ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাগুলো, ম্যাথমেটিক্যাল যে সূত্রগুলো অ্যাপ্লাই করা হয়, এগুলো কি আদালত করতে পারবে? এটা কি তার পক্ষে পসিবল? পসিবল না। তখন আদালত একটা অ্যাকাউন্টস পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করার জন্য একজন কমিশনার, যিনি অ্যাকাউন্টিং এর উপর নলেজ আছে, ফাইন্যান্সের উপর যা ডেপথ নলেজ আছে,
ডিপ নলেজ আছে, তাকে আদালত অ্যাসাইন করতে পারে। আবার ধরেন একটা দুই পক্ষের পার্টনারদের মধ্যে বা অসংখ্য পার্টনারদের মধ্যে, ইনভেস্টরদের মধ্যে, কোম্পানির কোনো ঋণ গ্রহীতাদের মধ্যে একটা বিরোধ দেখা দিয়েছে, যে একজন বলছে আমি 20 লাখ টাকা পাবো, আরেকজন বলছে আমি 10 লাখ টাকা পাবো। এই হিসেব নিকেশগুলো করে প্রত্যেককে যার যার অংশ পাওনা বুঝে দেওয়া, অ্যাডজাস্ট করা, সমন্বয় করার জন্য আদালত একজনকে থার্ড পার্টিকে অ্যাসাইন করতে পারে। মাঝে মধ্যে কোম্পানির লোতে আপনারা এগুলো পড়েছেন যে লিকুইডেটর যখন একটা ইয়ে হয়ে যায় কোম্পানি, তখন কোম্পানির জন্য উইন্ডিং আপ যখন করতে হয়, তখন একজন আলাদা করে প্রশাসক নিয়োগ করে, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে। সো এরকম সিভিল কোর্টে এই বিরুদ্ধে আসতে পারে, যে কোন একটা অ্যাকাউন্টে আসলে কত লেনদেন হয়েছে, এটার পরিমাণ কত, অ্যাকাউন্টের সাইজ কত, কি কি ট্রানজাকশন হয়েছে, এটার এগেনস্টে ক্লেম কি, কার কত ক্লেম আছে, রিসিভেবলস গুলো কি, ডেট কি। এই হিসাব নিকেশ গুলো আদালতে একটা সামারিলি রিপোর্ট যাতে একজন দিতে পারে, এটার জন্য আদালত একজন কমিশনার ইস্যু করতে পারে টু এক্সামিন আর অ্যাডজাস্ট অ্যাকাউন্টস। কারণ এত একটা ধরেন আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট, 10 বছরের একটা ব্যাংক স্টেটমেন্ট পর্যালোচনা করে সেখান থেকে একটা সামারি রিপোর্ট আদালতের দরকার। এখন 10 বছরের ব্যাংক স্টেটমেন্ট আদালতের পক্ষে ডেবিট ক্রেডিট লেনদেন ট্রানজাকশন এগুলো তো হিসাব করা পসিবল না, তখন আদালত একজন কমিশনার ইস্যু করে দিবে। আর লাস্ট যেটা হচ্ছে অর্ডার 26 এর রুল 13, যে কমিশন টু মেক পার্টিশন অফ ইমুভেবল প্রপার্টি, যে কোনো স্থাবর সম্পত্তির বন্টন বা ভাগ করে দেওয়ার জন্য, বাটোয়ারার জন্য কমিশন ইস্যু করার শর্তগুলো আমরা জেনেছি ইতোমধ্যে। সেকশন 75-এ যে দেখেন 4 নম্বর ক্ষেত্রটা ছিল, যে কখন আদালত কমিশন ইস্যু করতে পারে টু মেক এ পার্টিশন, সম্পত্তি বাটোয়ারা করে দেওয়ার জন্য। সম্পত্তি বাটোয়ারা মানে বন্টন বা ভাগ করে দেওয়ার জন্য। এখন এই বাটোয়ারা বা বন্টনটা কখন করবে, সেটা এখানে দেখেন অর্ডার 26 এর রুল 13-এ বলছে, যে হোয়ার এ প্রিলিমিনারি ডিক্রি ফর পার্টিশন হ্যাজ বিন পাসড, যখন একটা মামলায় প্রাথমিক ডিক্রি প্রদান করা হয়, দ্য কোর্ট মে, ইফ ইট থিংস ফিট, যদি উপযুক্ত মনে করে, ইস্যু এ কমিশন টু সাচ পারসন, যে কোনো ব্যক্তিকে কমিশন দেয়া, কিসের জন্য, টু মেক দ্য পার্টিশন, বন্টন করার জন্য, অর সেপারেশন, বিভাগ করার জন্য, অ্যাকর্ডিং টু দ্য রাইটস এজ ডিক্লেয়ার্ড ইন সাচ ডিক্রি, প্রাথমিক ডিক্রিতে যেভাবে অধিকারগুলোর স্বীকৃতি দেওয়া আছে, সেই অধিকারগুলোর আলোকে সম্পত্তিটা ভাগ বাটোয়ারা করে দেওয়ার জন্য। এই জিনিসটার মানেটা কি? এই জিনিসটা মানে হচ্ছে, ধরেন 5 ভাই, তাদের বাবা মারা গেছে, তাদের 20 কাঠা জায়গা আছে, ব্যাংকে কয়েকশো কোটি টাকা টাকা আছে। এখন তাদের মধ্যে বাবা মারা যাওয়ার পরে এইগুলার ভাগ বাটোয়ারা মালিকানা নিয়ে বিরোধ দেখা দিল। এক ভাই বলছে আমি 20 কাঠার মধ্যে একাই 10 কাঠা পাবো, ঠিক আছে। আরেক ভাই বলছে যে আমি 10 কাঠা পাবো, আরেক ভাই বলছে আমি কেউ 10 কাঠা 10 কাঠা কেন পাবা, 5 জন 20 কাঠার মধ্যে 4 কাঠা করে ভাগ করে নিব। একজন বলতেছে তো 4 কাঠা করে ভাগ করে নিবা, আমাকে রাস্তার পাশেরটা দিতে হবে। আরেকজন বলতেছে না, তোমাকে রাস্তার পাশে কেন দিব, তুমি কিছু জায়গা নিবা যেগুলো হচ্ছে প্রপার প্লেসে আছে, আবার পিছন থেকেও কিছু নিতে হবে। এই যে একটা গন্ডগোল লাগলো, তারা তখন আদালতে গেল একটা পার্টিশন মামলা করার জন্য, যে কে কতটুকু পাবে বাবার রেখে যাওয়া সম্পত্তি, এবং কে কোন অংশ থেকে পাবে, কোন জায়গা থেকে পাবে। তখন আদালত এই মামলাতে প্রথমে সিদ্ধান্ত নিবে কি, যে তারা 5 ভাই, তাদের মা আছে, তাদের আরো 3 বোন আছে, বাবার কিছু ঋণ আছে, তাহলে এই সব কিছু ঋণ টিন অ্যাডজাস্ট করে আসলে কে কতটুকু জায়গা পাবে। এখন আদালত এই যে প্রথম সিদ্ধান্ত দিল, যে 20 কাঠা জায়গার মধ্যে ঋণ পরিশোধে 2 কাঠা জায়গা চলে যাবে, বাকি 18 কাঠা জায়গা তারা ওই 5 ভাই 3 বোন আর স্ত্রী বা মায়ের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিতে হবে। এক এক ভাইয়ের জন্য ধরেন তিন তিন কাঠার মধ্যে একজন পেল 2 কাঠা, আরেকজন 1.5 কাঠা, এভাবে হিসেব করতে হবে। এখন 3 কাঠা তো সবাই সমানভাবে পাইলে আবার বিরোধ আরো বাড়বে, কারণ এক এক জায়গার দামের ভ্যালু এক এক রকম। তাইলে আদালত ঠিক করে দিবে যে 3 কাঠা করে প্রত্যেকে গড়ে পাবে, কিন্তু এই প্রত্যেকটা প্রপার্টির ভ্যালুটা আগে ঠিক করতে হবে, যে কোন জায়গার দাম কত। এখন আদালত তো সরজমিনে গিয়ে এটা ভাগ করে দিতে পারবে না, তাই না? কারণ একজন বলবে 3 কাঠা আমাকে দিচ্ছ হাওরের মাঝখান থেকে, আর তুমি 3 কাঠা নিচ্ছ শহরের জায়গা, তাইলে তো আমার সমান হইলো না। তো আদালত এই যে প্রাথমিক রাইটটা ঠিক করে দিল, যে কে কতটুকু পাবে, ক্যালকুলেশনটা ম্যাথমেটিক্যাল ঠিক করে দিবে আদালত। বাট এই ক্যালকুলেশনটাকে বাস্তবিক পক্ষে কার্যকর করে প্রত্যেককে সন্তুষ্ট করে জায়গাগুলো বুঝিয়ে দেওয়া, সমঝিয়ে দেওয়ার জন্য এখন আদালত একজন কমিশন ইস্যু করবে, যে কমিশন ওখানে গিয়ে সরজমিনে জায়গাগুলোর প্রপার ভ্যালু দেখবে, লোকেশন দেখবে, প্লেসমেন্ট দেখবে, কোন জায়গার মূল্য কতটুকু, এগুলো হিসেব নিকেশ করে পক্ষদের মধ্যে এগুলোকে ভাগ বাটোয়ারা করে মাপযোগ করে একটা ম্যাপ এঁকে, ডায়াগ্রাম চার্ট এঁকে একটা প্রতিবেদন এসে আদালতে জমা দিবে, যেইভাবে আমি তাদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়েছি তারা এইভাবে সন্তুষ্ট হয়েছে। ওই প্রতিবেদনটা আদালত তখন চূড়ান্ত ডিক্রি হিসেবে গণ্য করে মামলাটাকে নিষ্পত্তি করবে। এইভাবে বাটোয়ারার মামলা বা বন্টনের মামলা করা হয় যখন, অর্থাৎ যৌথ মালিকরা বা একাধিক মালিক যখন একটা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধে লিপ্ত হয়, সেগুলো আদালতের মাধ্যমে বন্টন করে দেওয়ার জন্য যে মামলাটা তারা করে, এটাকে বলা হয় সুট ফর পার্টিশন।
ঠিক আছে, বা বাটোয়ারা মামলা, বন্টন মামলা, বিভাগের মামলা, অনেক এক এক জায়গায় এক এক নামে বলা হয়, বা জেনারেলি ইংরেজিতে বলা হয় সুট ফর পার্টিশন। এই সমস্ত পার্টিশন মামলাগুলোতে দুটো ডিক্রি দেয় আদালত। ওই যে ডিক্রির সঙ্গে আমরা পড়েছিলাম যে ডিক্রি মে বি প্রিলিমিনারি অর ফাইনাল, অর পার্টলি প্রিলিমিনারি পার্টলি ফাইনাল। ওই প্রথম ডিক্রিটাতে আদালত এরিয়াটা ডিটারমিন করে, মেজারমেন্টটা ডিটারমিন করে যে কে কতটুকু পাবে। বাট এরিয়াটাকে এক্সিকিউট করার জন্য অ্যাকচুয়ালি ফিল্ডে যেতে হয়। ওই ফিল্ডে যাওয়ার জন্য, গিয়ে কাজটা করার জন্য আদালত একজন কমিশনকে ইস্যু করে, কমিশনারকে দায়িত্ব দেয়। এইটাকে বলা হয় কমিশন টু মেক পার্টিশন অফ ইমুভেবল প্রপার্টি, বা স্থাবর সম্পত্তি ভাগ, বাটোয়ারা, বন্টন, বিভাগের জন্য কমিশন নিয়োগ করা। তাহলে আজকের ক্লাসটা আমরা সামারি করি যে 75 নম্বর ধারায় 4টি ক্ষেত্রে কমিশন ইস্যু করার জন্য আদালতকে ক্ষমতা দিয়েছে। সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করা, স্থানীয় বা সরেজমিনে তদন্ত করা, হিসাব পরীক্ষা বা সমন্বয় করার জন্য, সম্পত্তি বাটোয়ারা করার জন্য। আর কমিশন ইস্যু সংক্রান্ত বিস্তারিত নিয়ম বা পুঙ্খানুপুঙ্খ পদ্ধতিগুলো বর্ণনা করা আছে আদেশ 26-এ। আদেশ 26-এর বিধি 1 অনুযায়ী হচ্ছে, 1 এবং 4 অনুযায়ী সাক্ষীদেরকে পরীক্ষা করার জন্য কমিশন ইস্যু করার ক্ষমতা। একে হচ্ছে আদালতের এখতিয়ারাধীন সীমার মধ্যে বসবাস করছে এরকম যে কোনো ব্যক্তিকে পরীক্ষার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। আর 4-এ হচ্ছে আদালতের সীমার বাহিরে বসবাস করে অথবা আদালতের সীমা থেকে বাইরে চলে যাচ্ছে এরকম যে কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। 1 নম্বর বিধির আলোকে কমিশন ইস্যু করার এই ক্ষমতাটা আদালত স্বউদ্যোগে গ্রহণ করতে পারে অথবা পক্ষদের আবেদনের ভিত্তিতেও করতে পারে। আর হচ্ছে অর্ডার 26 এর রুল 9 অনুযায়ী 5টা ক্ষেত্রে আদালত স্থানীয় তদন্ত বা সরজমিন তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন ইস্যু করতে পারে, যে বিরোধীয় বিষয় সম্পর্কে স্পষ্টীকরণের জন্য, বাজার মূল্য নির্ধারণ করার জন্য, কোনো পরিমাণ বা মধ্যবর্তী মুনাফা অথবা বার্ষিক মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য। এবং এই ক্ষেত্রে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত সর্বাধিক সময় দিতে পারে 3 মাস, বাট এই সময়টা হচ্ছে আবার বর্ধিত করা যায় কমিশনারের আবেদনের ভিত্তিতে। আর আদেশ 26-এর বিধি 11-তে হচ্ছে কোনো হিসাব পরীক্ষা বা হিসাব সমন্বয় করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। আর বিধি 13-তে হচ্ছে স্থাবর সম্পত্তির ভাগ বাটোয়ারা করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। রিটেন ক্লাসে আপনাদেরকে আরো কিছু জিনিস পড়তে হবে, যে কমিশন প্রতিবেদনের সাক্ষ্যমূল্য কি, কমিশন প্রতিবেদন গ্রহণ করতে আদালত বাধ্য কিনা, কমিশন প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষরা আপত্তি তুলতে পারে কিনা, কমিশনারকে কিভাবে আদালতে পরীক্ষা করতে হয়, কমিশনারের আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করলে সেই সাক্ষ্যের সাক্ষ্যগত মূল্য কি, এই সংক্রান্ত আরো বিস্তারিত অসংখ্য প্রশ্ন সাধারণত বিজেএস যারা দিবেন তাদের রিটেনের জন্য পড়তে হবে। সো রিটেন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম।